আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদেরকে করাচ্ছিলাম এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 9-এর কিছু সৃজনশীল যেগুলো তোমাদেরকে আমি সাজেশন দিয়েছি সেগুলোর সমাধান করছিলাম। সো আজকে আমি যেটা প্রথম যে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম সেখানে আসলে ওই 1 নম্বর সৃজনশীলের ফেরিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড দুইটার মধ্যে যদি আমরা পৃথকভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি ঘটে সেটা দেওয়া ছিল। তো আমি আসলে ফেরাস ক্লোরাইডটা লেখার পরে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে এবং ভিডিওটা ক্লোজ হয়ে গিয়েছিল। সো এইটার ঘয়ের ফেরিক ক্লোরাইডের পার্টটা বাকি আছে। একই আনসার তোমাদেরকে আমি করিয়েছিলাম বারবার। সো সামান্য একটুখানি চেঞ্জ হবে, আহামরি কিছুই না। তো কি বলবো, যেমন ফেরাস ক্লোরাইডের প্রশ্নটা ছিল ফেরাস ক্লোরাইডে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে কি হবে, ফেরিক ক্লোরাইডে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে কি হবে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে আগের ভিডিওতে 1 নম্বর ভিডিওতে ফেরাস ক্লোরাইড করিয়েছি, এখন তোমাকে ফেরিক ক্লোরাইডটা করিয়ে দিব। ওকে, তো সৃজনশীল 1-এর ঘ, তাহলে আমরা লিখব ফেরিক ক্লোরাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আসলে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ। তো যদি আমরা ফেরিক ক্লোরাইডে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে, হ্যাঁ লিখবা, এটা আসলে ফেরিক আয়ন শনাক্ত হবে আর কি। ফেরিক ক্লোরাইড একটি টেস্ট টিউবে লিখো, একটি টেস্ট টিউবে কিছুটা ফেরিক ক্লোরাইড নিয়ে কি লিখব, কিছুটা ফেরিক ক্লোরাইড যৌগ নিয়ে, এটা ফেরিক ক্লোরাইডের দ্রবণও বলতে পারো, বা ফেরিক ক্লোরাইড যৌগ নিয়ে তাতে কয়েক ফোঁটা বা কিছুটা বা 2-3 ml বললেই হলো, কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ উৎপন্ন হবে। ওকে, আগেরটা ছিল হালকা সবুজ, এটা হবে ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ। ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ উৎপন্ন হবে। ঠিক আছে, তো আগের প্রশ্নে ফেরাস ছিল, এটা হচ্ছে ফেরিক, তাই না? তাহলে এতে ক্যাটায়নটা কি শনাক্ত হবে, এতে Fe3+ মানে ফেরিক আয়ন, ওকে, Fe3+ ক্যাটায়নের উপস্থিতি নিশ্চিত হয়। ঠিক আছে, ফেরাস থেকে ফেরিক আয়ন হচ্ছে, ঠিক আছে, ফেরিক ক্লোরাইড এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে আমার কি হবে, ফেরিক আয়নের উপস্থিতি নিশ্চিত হয়। ফেরিক আয়ন ক্যাটায়নের Fe3+ ক্যাটায়নের উপস্থিতি নিশ্চিত হয়। ঠিক আছে, উপস্থিতি নিশ্চিত হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন বিক্রিয়াটা দিব। তো ফেরিক ক্লোরাইড এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে আমাদের কি হবে, এই সোডিয়ামের সাথে ক্লোরিন চলে যাবে আর ফেরিক হাইড্রোক্সাইড হবে, তাই না? কি হবে, ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক যেহেতু যোজনী হবে 3, আয়রনের যোজনী 3 আর OH এর যোজনী জানো 1, তাই লেখার প্রয়োজন নাই। সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো, হবে সোডিয়াম ক্লোরাইড। আমরা যদি সমান করতে চাই, এখানে ক্লোরিন আছে 3টা, তাই এখানে তুমি 3 দিয়ে গুণ করো, 3টা ক্লোরিন, তাই 3 দিয়ে গুণ করলে যে 3Cl হয়ে গেল। আর সোডিয়াম যেহেতু এখানে 3টা হয়ে যাচ্ছে, তাই এখানে 3 দিয়ে দিলেই বাস আমার বিক্রিয়াটা সমতা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত 1 নম্বর সৃজনশীলের ঘয়ের এই পার্টটা ছিল। ওকে, তো এটা আবার আমরা ওইখানে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, আচ্ছা এটা সবুজ অধক্ষেপ, লালচে বাদামি অধক্ষেপ নিচে লিখে দিবা, এটা নিচে লিখে দিবা, ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ, এটা একটু লিখে দিব। ঠিক আছে, বাস। তো
এইটা মূলত আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড, ওকে, এটা দিয়ে আমরা করতে পারি। পটাশিয়াম ফেরিসায়ানাইড, ফেরোসায়ানাইড দুইটা দিয়ে আমাদের আয়রনের দুইটা আয়ন শনাক্তকরণ আমরা কলেজে গিয়ে করবো। তো 9-10 লেভেলে আমাদের এটা জাস্ট লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা যায়। সো দুইটা দিয়ে তোমার করা সম্ভব, সমস্যা নাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই পার্ট আমি এখন মুছে দিচ্ছি। এখন দেখো এরপরের কোয়েশ্চেনটা কি আছে। এই তীর চিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি যে ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপটা পড়েছে, ওকে। কেমন অদক্ষেপ? লালচে বাদামি অদক্ষেপ। কেমন অদক্ষেপ? লালচে বাদামি। এটা চাইলে আমি যদি একটু লাল কালার দিয়ে লিখতাম তাহলেই ভালো হতো। আচ্ছা, এটা আমি লাল দিয়েই ভরাট করে দিলাম। তার মানে কি এটা হচ্ছে লালচে বাদামি অদক্ষেপ। তো এটা আমি মুছে দিচ্ছি এই মুহূর্তে। এখন আমাদের জানতে হবে পরবর্তী কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, 2 নম্বর কোয়েশ্চেন। 1 নম্বর সৃজনশীল তোমরা যারা দেখো নাই তারা সেটা দেখে আসো, এবং 1-এর ঘয়ের এইটুকু বাকি ছিল এখন করে দিলাম। 2 নম্বর সৃজনশীল দেখো বলেছে সেমিমোলার দ্রবণ। আমরা জানি সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5, তাই না? ওই যে মোলার দ্রবণ তো 1 মোলার দ্রবণ হয়, আর মানে ফাইনালের আগে কি হয়? সেমিফাইনাল হয়, তাই না? তাহলে 1-এর অর্ধেক, ওকে। তো সেমি মোলার মানে 0.5 মোলার ঘনমাত্রা বোঝাচ্ছে সালফিউরিক অ্যাসিডের। এখানে কোনো ভর দেওয়া নাই। আগের প্রশ্নে দুইটার মধ্যে 25 গ্রাম দেওয়া ছিল, কিন্তু এখানে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ, এই দ্রবণের দেওয়া আছে কি? দেওয়া আছে 6 গ্রাম। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা এখানে দ্রবের ভরটা বের করেও করতে পারি। আরও অনেক অপশন আছে, বাট আমরা যেহেতু চ্যাপ্টার 6-এ দ্রবের ভর বের করা শিখে আসছি, সো আমাদের অলরেডি এই চ্যাপ্টার 6 তো কানেক্টেড, তাই না? এই জন্যই আমরা মূলত 6-এর পরে 9 করাচ্ছি। তো চ্যাপ্টার 6-এ এই প্যাটার্নটা ছিল, তাই আমরা ওই দ্রবের ভরের যে সূত্র W=SVm/1000 অথবা SnV/1000 আমরা ওইটা প্রয়োগ করবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। 2 নাম্বার, 2-এর গ। আমি তোমাদের ক খগুলো তো নোট দিয়েছি, সো আর ক খ করাবো না। সেমিমোলার দ্রবণ উদ্দীপকের এ ও বি পাত্রে রাখা যৌগ দুটির, আচ্ছা এই কোয়েশ্চেনটা বলেছে গতে যৌগ দুটির একটি অ্যাসিড এবং অন্যটি ক্ষার, তা তাদের রাসায়নিক ধর্ম হতে ব্যাখ্যা করো। আর এইখানে দেখো ঘতে বলেছে মিশ্রিত দ্রবণ কোন ধরনের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করবে। তো এটা আমরা মিশ্রণের প্রকৃতি যেরকম আমরা 1 নম্বর সৃজনশীল করেছিলাম, এখানেও সেমভাবে মিশ্রণের প্রকৃতিটা আগে বের করবো। আসলে উভয় মিশ্রণটা যদি আমি মিশাই, উভয় যৌগ যদি মিশাই, তাহলে আমার মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? যদি অম্লীয় হয় তাহলে আমরা কি জানি? অ্যাসিড লাল লিটমাসকে নীল করে না নীলকে লাল করে? অবশ্যই অ্যাসিড নীলকে লাল করে। আর ক্ষার করবে কাকে? লালকে নীল, তাই না? ঠিক আছে, এখন দেখো আমরা গ নম্বর কোয়েশ্চেনে বলেছে একটা অ্যাসিড একটা ক্ষার। তো আমরা জানি এটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। এখন এদেরকে তাদের রাসায়নিক ধর্ম হতে ব্যাখ্যা করতে হবে। সো আমরা আগে লিখি, আমি ছোট করে লিখে দিব, অতিরিক্ত কোনো কথা লেখার প্রয়োজন নাই। লিখবা এই পাত্রে রাখা যৌগটি সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এটা কি? সালফিউরিক অ্যাসিড। এটি একটি অ্যাসিড, কারণ নাম্বার 1 এই সালফিউরিক অ্যাসিডটা কি করে? H2SO4 অ্যাসিডটা আমরা জানি পানি দিয়ে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাই না? পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন মানে H+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে? H+ আয়ন উৎপন্ন করে। তাহলে এই হলো সালফিউরিক অ্যাসিড। এটাকে তুমি পানিতে বিয়োজিত করো, তাহলে H এখানে কয়টা আছে? 2টা। তাহলে কি হবে? 2H+ আর সালফেট আলাদা হয়ে যাবে। আমরা তো বাইসালফেট আয়ন পড়েছি, তাই না? সো এটাকে আমরা আরও একভাবে ভাঙতে পারি, সমস্যা নেই, বাট আপাতত এটাই ভাঙো, ইটস ওকে। তাহলে পানিতে বিয়োজিত করলে H+, আমাদের সালফেট তো 2-, তাই না? সালফেট আয়নের যোজনী হচ্ছে 2 সালফেট মূলকের, এই জন্য জাস্ট 2-, ওকে। নাম্বার 2 আমরা যেটা দিব এটার ক্ষেত্রে 2 নাম্বার দিব, সালফিউরিক অ্যাসিড কী করে? এটা ক্ষারের সাথে প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করে লবণ ও পানি উৎপন্ন করে, ওকে। এটা তার একটা রাসায়নিক ধর্ম। তো বলবো সালফিউরিক অ্যাসিড ক্ষারের সাথে
বিক্রিয়া করে, ক্ষার আসলে আমরা না বলে ক্ষারক বলি, হ্যাঁ, ক্ষারকের সাথেও করে, ক্ষারের সাথেও করে। ক্ষারকের সাথে বিক্রিয়া করে, এটা বললেই হবে, সমস্যা নেই, তবে ক্ষারক লিখলেই ভালো, কারণ সব ক্ষারই ক্ষারক। ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে H2SO4 সালফিউরিক অ্যাসিড যদি এটা বিক্রিয়া করে কার সাথে, ক্ষারের সাথে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে আমরা কি শিখেছিলাম, যদি হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড বক্সিন থাকে আমরা অবশ্যই পানি উৎপন্ন করব, তাই না? তো অ্যাসিড ক্ষারে বিক্রিয়া পানি উৎপন্ন হবেই, আর সোডিয়ামের সাথে সালফেট, তো সালফেটের যোজনী হচ্ছে আমরা জানি 2, এই জন্য সোডিয়ামের পাশে বসবে 2 আর সালফেটটাকে বসিয়ে দিবা, ওকে। তো এই হচ্ছে কথা, সোডিয়াম সালফেট হচ্ছে একটা লবণ আর এটা হচ্ছে কি পানি, এটার নাম হচ্ছে কি সোডিয়াম সালফেট, নাম হচ্ছে সোডিয়াম সালফেট, ওকে। আমি একটু সংক্ষেপে লিখলাম সোডিয়াম সালফেট লবণ, এটা একটা লবণ, ওকে, আর এটা তো পানি জানি। তো আমরা যদি সমতাকরণ করতে চাই, দেখো এখানে সমান্তরাকরণটা আসলে ম্যান্ডেটরি না, তুমি নর্মাল বিক্রিয়া লিখে দাও, ওকে। আর এই বিক্রিয়াটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো এটা আসলে শিখেই ফেলো, ভালোই হবে, খারাপ না। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের একটা এমসিকিউ আসে যে 1 মোল সালফিউরিক অ্যাসিড কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে। দেখো 2 মোল, কত মোল, 2 মোল। 2 কেন দিলাম, এখানে সোডিয়াম 2 আছে তাই এখানে 2 দিলাম। এখানে 2 দেওয়ার কারণে আমার হাইড্রোজেন চেঞ্জ হয়ে যায়, দেখো হাইড্রোজেন এখানে হচ্ছে 2টা, এখানে 2টা 4টা, তাই আমরা এইখানে কী করব, 2 দিয়ে গুণ করলেই আমার হাইড্রোজেনটাও মিলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আর সমস্যা নেই। নাম্বার 3, এই অ্যাসিড কী করে, আসলে অনেক ধর্মই দেওয়া যায় তোমাদের, যেহেতু 3 মার্কের জন্য প্রশ্ন, অন্তত 2টা রাসায়নিক ধর্ম বা 3টা ধর্ম তুমি দিলে ভালো, তবে অ্যাসিডের জন্য আমি বলবো এই 3টা অবশ্যই দিবা, যে 3টা আমি তোমাকে লিখছি, বলবা এই অ্যাসিডটা, এই সালফিউরিক অ্যাসিড ধাতুর কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে, ধাতুর কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কি করে, লবণ পানি, আচ্ছা এইটা এইভাবে লিখি, লবণ পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, লবণ পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ওকে। তাহলে এখানে আমরা বিক্রিয়া করি সালফিউরিক অ্যাসিড এবং তার সাথে আমরা একটা ধাতুর কার্বনেট লবণ নেব। তো তোমরা অনেকগুলোই শিখেছো, আমরা ম্যাগনেসিয়ামকে চয়েস করে নিচ্ছি এখানে, ধাতুর কার্বনেট লবণ, কার্বনেটটা তো CO3, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামেরও যোজনী 2, কার্বনেটের যোজনীয় 2, তাহলে আমার যোজনী আর লিখতে হবে না। তো আমরা কি বললাম, এখানে পানি আর কার্বন ডাই অক্সাইড অবশ্যই উৎপন্ন হবে, তো আমরা এটা লিখে ফেলি, পানি কার্বন ডাই অক্সাইড, ওকে, এটা মাস্ট, কার্বনেট আছে তো তাই CO2 উৎপন্ন হচ্ছে, আর এখানে একটা অক্সিজেন আর এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে পানি, আর এই ম্যাগনেসিয়াম সালফেটের সাথে চলে যাবে, ম্যাগনেসিয়ামের যোজনী 2, সালফেটের যোজনীয় 2, এটার নাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট, এটার নাম কি ম্যাগনেসিয়াম সালফেট, একটু নিচে লিখে দিবা, ঠিক আছে। সো এই 3টাই তোমরা অন্তত দিবা, বলবো উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে, তাছাড়া বলতে পারো অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, ওকে। তো অ্যাসিড টক স্বাদযুক্ত, তো ওগুলো আসলে রাসায়নিক ধর্মের মধ্যে না, জাস্ট আমরা এই 3টাই মেইন রাসায়নিক ধর্ম হিসাবে আমরা লিখব। তাহলে বলবো উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে, উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে H2SO4 একটি অ্যাসিড। এই কোশ্চেনটা আমি তোমাদের সৃজনশীলে রেখেছি, কারণ তোমাকে যদি বলে অ্যাসিড সালফিউরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড কেন, তাহলে তুমি এটা অ্যাসিড কাকে বলে সংজ্ঞাটা দিয়ে এই প্রথম কোশ্চেনটা তুমি দিয়ে দিবা, মানে 1 নম্বরটা দিয়ে দিবা। আবার আসে একটা অ্যাসিড ব্যাখ্যা করো, তো এটা পুরোটা দিয়ে দিবা 4 মার্কের জন্য যদি আসে, এই আর কি, অনেক ইম্পর্টেন্ট। সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, সেমভাবে আমরা অ্যাসিডের কথা যেভাবে লিখেছি ক্ষারের জন্য আমরা লিখব, যেহেতু আমরা এখানে 3 মার্কের জন্য প্রশ্ন, আমরা অন্তত 2টা দেওয়ার ট্রাই করব। তার মধ্যে আমি দেখি, আমি তোমাদের এই বিষয়টা আমার সরানোর প্রয়োজন নেই, আমি অলরেডি এইটাই তোমাদেরকে আবার নিয়ে আসবো যাতে কাজটা অনেক সহজ হয়ে যায়। দেখো তাহলে আমরা বলবো বি পাত্রে রাখার যৌগটা কি, বি পাত্রে রাখার যৌগটা হচ্ছে ক্ষার, তাই না? তাহলে বলবো বি পাত্রে রাখার যৌগটি হলো, বি পাত্রে রাখা
যৌগটি সোডিয়াম হাইড্রোক্সাইড। যৌগটি কি? বি পাত্রে রাখা যৌগটি সোডিয়াম হাইড্রোক্সাইড, যা একটি ক্ষার, ওকে। তো ক্ষার তো জানোই তোমরা, মনে আছে আশা করি। ক্ষার হচ্ছে সেসব ক্ষারক যারা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়, ওকে, যারা পানিতে বিয়োজিত হয়। তাহলে এই হচ্ছে, আবার ক্ষারের ওএইচ থাকবে, ঠিক আছে। তাহলে এর কারণ একটি ক্ষার, হ্যাঁ, এর কারণ নিচে দেওয়া হলো, আগের মতোই নিচে দেওয়া হলো। এই ভূমিকাটা আমরা আগে লিখবো, তারপর নাম্বার 1 বলবো সোডিয়াম হাইড্রোক্সাইড কী করে? সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, ওকে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, ওকে। এটা হাতে পড়লে হাত ক্ষয় হয়ে যাবে। আমার হাতেও পড়েছিল, তো আমার একেবারে সামান্য একটু পড়েছে, সাথে সাথে গর্ত হয়ে গেছে। একটা প্র্যাকটিক্যাল ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারবে, এখানে আছে ছোট একটা ভিডিও। নাম্বার 2 সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে, কার সাথে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আচ্ছা কি বিক্রিয়া এটা লিখে দিতে পারো। অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আশা করি বুঝতে পেরেছো। তো এইটার মধ্যে যেহেতু এই বিক্রিয়াটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, তাই এটা আমরা লিখলাম না, এটাই শেষ, হ্যাঁ। তাহলে এখানে আর কিছু লেখার প্রয়োজন নাই, লিখবা ওকে। এবার লিখে দিবা উপরোক্ত কারণে শেষ। যেহেতু 3 মার্কের প্রশ্ন, আর বেশি দেওয়ার প্রয়োজন নাই। উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। বাস, আশা করি বুঝতে পেরেছ। এরপরের কোশ্চেনটা তোমাদেরকে বলেছে যে এ ও বি এর মিশ্রিত দ্রবণ কোন ধরনের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করবে। তো এই কোয়েশ্চেনটা করার জন্য, যেহেতু আমার 1 নং পাত্রের সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া নাই, তোমাদেরকে প্রথমেই বলেছি আমরা সেই ভরটাকে বের করব, ওকে। সো 2 নম্বর কোয়েশ্চেনটা আমি এটা এখন মুছে দিই, তোমরা কষ্ট করে এটা একটু লিখে রাখছো আশা করি আমার সাথে সাথেই। এখন মুছে দিই এটা। দেখো, এটার ঘ নাম্বার কোয়েশ্চেন বলেছে এই সালফিউরিক অ্যাসিডের ভরটাকে বের করব, ওকে। তাহলে আমরা লিখব এই পাত্রে রাখা H2SO4 এর ভর নির্ণয় করব আর কি আমরা, এর ভর নির্ণয়। আগে আমরা এর ভরটা জানব। তো আমরা তথ্যগুলো লিখি। এখানে কি কি দেওয়া আছে? ঘনমাত্রা সেমিমোলার বলেছে, তার মানে ঘনমাত্রা S সমান 0.5 মোলার। আর এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা তো জানি। আণবিক ভর কী করে বের করতে হয় আশা করি মনে আছে। দেখো, হাইড্রোজেন কয়টা? দুইটার ভর 2, সালফারের ভর 32, আর অক্সিজেনের ভর 16 গুণ 4, 4টা অক্সিজেন আছে, তো 4 গুণ 16 টোটাল হচ্ছে 98। আর দেখো এখানে 200 ml, এখানেও 200 ml, ওইখানেও 200 ml, দুই দিকে তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে লিখবো আয়তন V সমান 200 ml, ওকে। তাহলে এখন তুমি দ্রবের ভরটা বের করো। আমরা জানি দ্রবের ভর W সমান SmV/1000। তাহলে S এর মান কত? 0.5, আণবিক ভর 98, আয়তন 200 / 1000। তাহলে এখানে আমাদের মান যা আসবে তাই
যদি আমরা 200 দিয়ে কাটি 5 আসবে, ঠিক আছে। তো 5-এর সাথে 5 কাটাকাটি করলে 0.1 9.8 গ্রাম, ঠিক আছে। সো ডাব্লিউ এর মান হচ্ছে 9.8 গ্রাম পেলাম আমরা। এখন তুমি দেখো 9.8 গ্রাম তো পেলাম আমরা সালফিউরিক অ্যাসিড। এইবার এই দুইটা দ্রবণ যদি মিশাই, কোনটা আসলে দ্রবণে বেশি থাকবে সেটা আমরা খুঁজে দেখব। তো মিশ্রণের বিক্রিয়াটা আগের অঙ্কটার মতোই, 1 নম্বর সৃজনশীল তোমরা যারা দেখেছো অবশ্যই পারবো, এটার মতো করি। মিশ্রণের বিক্রিয়াটা লিখবা। মিশ্রণের বিক্রিয়া হচ্ছে H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এখানে কি আসবে? সোডিয়ামের সাথে ওই আগের মতো পানি উৎপন্ন করব, একটু আগে বিক্রিয়াটা করে এসেছি কিন্তু। সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। ওকে, তাহলে এই জায়গায় সোডিয়াম 2টা হয়ে গেছে, তাই এখানে 2 আর এখানে 2 দিয়ে আমরা সমতাকরণ করেছিলাম। দেখো এই নিয়ে কিন্তু আমি 3-4 বার এই বিক্রিয়াটা লিখে ফেলেছি। সো আশা করি তোমাদের মুখস্থ অলরেডি হয়ে যাওয়ার কথা সিস্টেমটা, যে হাইড্রোজেন হাইড্রোক্সাইড বা অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়, আর সোডিয়ামের সাথে সালফেট হলে সোডিয়াম সালফেট উৎপন্ন হয়। এটা একটা লবণ, তাই না? আমি এটা সংক্ষেপে লিখে দিচ্ছি আবার, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট লবণ। এখন এই বিক্রিয়াটা আমরা যদি করতে যাই, আমাদের 1 মোল কত হয় এটা লিখবো 98 গ্রাম, আর এটা লিখবো 40 দুগুণা 80 গ্রাম, তাই না? তো আমরা আরও সূত্র আছে, মোল সংখ্যা N=W/M, N=SV, অনেকভাবেই করা যায়, বাট আমরা এই সিস্টেমটা চ্যাপ্টার 6-এ পড়ে আসছি, তাই আসলে এই সিস্টেমে আমরা যাব। ওকে, দেখো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আমরা চাইলে এই বিক্রিয়াটায়, আমি জানি এটা কি হবে, যে এটা অলরেডি সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি হতে পারে, তাহলে আমরা এইটা যদি উল্টা লিখি তাও সম্ভব। আচ্ছা যাই হোক, নর্মালি এইভাবে লেখা যায় যে 98 গ্রাম, নর্মাল লিখছি সমস্যা নেই, আগের মতোই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, পরে বুঝতে পারবো আসলে আমি কেন চাইছিলাম ওইটা। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, তোমরা তো সবসময় এটা থেকেই শুরু করো, তাই এটার কথা চেঞ্জ করলাম না আর কি। বিক্রিয়া করে কত গ্রাম? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং 1 গ্রাম H2SO4 বিক্রিয়া করে, আরও কম লাগবে, তাই 98 আসবে কোথায়? নিচে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং কতটুকু? দেখো এখানে আমরা সালফিউরিক অ্যাসিড পেয়েছিলাম 9.8 গ্রাম, 9.8 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 80 গুণ 9.8 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এটা তুমি যদি ভাগ করো তাহলে দেখবো আসলে মানটা কত আসে। 9.8 তো আসলে আমি এই মুহূর্তে ক্যালকুলেটরটা নিয়ে আসি নাই, ওয়েট। হ্যাঁ, আমি ক্যালকুলেটর পেয়েছি, আমি হিসেব করছি, দাঁড়াও। তাহলে এখানে কত আসছে তোমার? 80 গুণ 9.8 ডিভাইডেড বাই 98, এটা মান আসতেছে মাত্র 8 গ্রাম। দেখো 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাই না? তার মানে এই 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে বা এটার জন্য লাগবে মাত্র 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু আমার কি আসলে 8 গ্রাম দেওয়া আছে? না, আমার আরও কম দেওয়া আছে, তাই এটা হবে লিমিটিং বিক্রিয়ক। আমরা চ্যাপ্টার 6-এ বলেছিলাম কোনটা কম দেওয়া আছে, আর এখানে আমরা খুঁজতেছি কোনটা আসলে বেশি দেওয়া আছে। সো এটা যেহেতু আমার কম দেওয়া আছে দ্রবণে, তার মানে অবশ্যই এটার মান বেশি দেওয়া আছে, তাই না? আমরা যদি উল্টা বিক্রিয়াটা করে দেখাই তাও হবে, আর যদি আমরা বলি যে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া আছে তাহলেও হবে, কিন্তু আমরা অঙ্কটা করব, ঠিক আছে? আমরা আবার উল্টাও তো আমরা চ্যাপ্টার 6-এ শিখেছিলাম। এই বিক্রিয়াটাই আমরা উল্টা করে লিখব, তাই না? এই বিক্রিয়াটাই আমরা উল্টা লিখব, ঠিক আছে? কীভাবে লিখব? এই যে এবার উল্টা, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রামের সাথে, বলবো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম? 98, 80 গ্রাম বিক্রিয়া করে 98 গ্রামের সাথে, 98 গ্রাম H2SO4 এর সাথে। 4 মার্কের কোয়েশ্চেন তো, তাই দেখে দিলে ভালো, তবে যদি সরাসরি বলো তাও নাম্বার দিবে, সমস্যা নেই।
বিক্রিয়া করে 98 ডিভাইডেড বাই 80 গ্রাম H2SO4 এর সাথে। সুতরাং আমার কতটুকু দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো তো, মাত্র 6 গ্রাম। তাহলে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 ইন্টু 6 বাই 80 H2SO4। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে মানটা কত আসছে, 98 গুণ 6 ডিভাইডেড বাই 80। তাহলে এইখানে মানটা আসবে 7.35 গ্রাম, 7.35 গ্রাম, 7.35 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন দেখো, একটু আগে আমরা সালফিউরিক অ্যাসিড বের করেছিলাম কত গ্রাম, 9.8 গ্রাম, কিন্তু সালফিউরিক অ্যাসিড লাগতেছে মাত্র 7 গ্রাম, তাই না? তাহলে ওইটা বেশি আছে। তাহলে বলবা মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, তাই মিশ্রণের প্রকৃতি হবে কী হবে, প্রকৃতি হবে অম্লীয়। কী হবে, অম্লীয়। তাহলে লিখবা মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় বলবা এখানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি থাকায়, প্রয়োজনের তুলনায় বেশি থাকায়, প্রায় 2 গ্রামের উপরে বেশি, তাই না? বেশি থাকায় মিশ্রণের প্রকৃতি অম্লীয়। আর অম্লীয় হলে তার পিএইচ মান হয় 7-এর চেয়ে কম, তাই না? আর লিটমাস পেপারের পরিবর্তন সে করে কার, নীলকে লাল করে, ফলে নীল লিটমাস পেপারকে লাল করে। তোমাকে এটাই বলেছে, নীল লিটমাস পেপারকে লাল করে। তো এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্ষারটা মনে রাখতে পারো। হ্যাঁ, ক্ষার, এই যে র, তাই না? রতে হচ্ছে রেড, রতে হচ্ছে কি রেড। তার মানে ক্ষার রেড লিটমাস পেপারকে লাল করে, মানে ব্লু করে। ওকে, তাহলে ক্ষারের লাস্ট লেটার কি, র। তাহলে র মানে আর, তাহলে ক্ষার রেড লিটমাস পেপারকে লাল করে, তো অ্যাসিড নীলকে লাল করবে, তাই না? ফাইন। তাহলে এই হচ্ছে 2 নম্বর সৃজনশীল সমাধান। আমি 3 নম্বর কোয়েশ্চেনটা এখানে লিখে তারপরে আবার কাজ করবো, অথবা যদি ভিডিও বেশি বড় হয় তাহলে দিব না।